স্প্যাম কুইজের আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভৌত জগত পরিমাপ প্লাস ভেক্টর। ক্লাস শুরু করার আগেই বলে নিই, আমরা ক্লাসে ফিজিক্সের যে থিওরিটিক্যাল জিনিসগুলো শিখছি প্লাস যে কনসেপ্টগুলো প্রয়োজন সেগুলোও জানছি। আজকে যে খুব বেশি থিওরি বা কনসেপ্ট হবে তা না, আমরা আজকে মূলত ম্যাথ করবো এবং ম্যাথের প্রয়োজনে যেখানে যে থিওরি বা কনসেপ্টের প্রয়োজন সেটা জানবো। তো চলো শুরু করি প্রথমেই ভৌত জগৎ ও পরিমাপ এই চ্যাপ্টার থেকে। তো ভৌত জগৎ ও পরিমাপে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম বলতে ত্রুটি। তো চলো ত্রুটি সম্পর্কিত 5-6টা টার্ম আসছে, আমরা এইগুলো জেনে নিই। ত্রুটির আলোচনায় প্রথমে যেটা আসে সেটা হচ্ছে পরম ত্রুটি। চলো আমরা লিখি পরম ত্রুটি। পরম ত্রুটি হচ্ছে কোনো একটা কিছু পরিমাপ করতেছ, তো ধরো আমার এই মার্কারটা দেখে মনে হচ্ছে এটার দৈর্ঘ্য হতে পারে 7 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এই মার্কারটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর তুমি মাপলা 7 সেন্টিমিটার, তাহলে আমাদের দুই মাপের পার্থক্য কত? 1 সেন্টিমিটার। হ্যাঁ, এটাই হচ্ছে পরম ত্রুটি। পরম ত্রুটি হচ্ছে কোনো একটা বস্তুর প্রকৃত মান বা যা তুমি পরিমাপ করতেছো তার প্রকৃত মান এবং পরিমাপ্য মানের পার্থক্য, ডিফারেন্স। প্রকৃত মান বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা যেটা মাপতেছি তার প্রকৃত দৈর্ঘ্য, আর পরিমাপ্য মান বলতে বোঝাচ্ছি আমরা যেটা মাপছি তার দৈর্ঘ্য। তো এইখানে দেখার বিষয় যে আমি এই চিহ্নটা দিছি, এই চিহ্নটার মানে হচ্ছে এই দুটার পার্থক্য নিতে হবে। যেমন এটা আমি বলছি এটা 8 সেন্টিমিটার, আমরা যদি 9 সেন্টিমিটার মাপি তখন আমরা 9 বিয়োগ 8 সমান 1 এটা বলবো, অর্থাৎ তখনও পরম ত্রুটি 1। এবং আমরা যদি এটা 7 সেন্টিমিটার মাপি তাহলে পার্থক্যটা হবে হচ্ছে 8 - 7 = 1, তখনও পরম ত্রুটি 1। অর্থাৎ এই দুটার ডিফারেন্স নিতে হবে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিতে হবে। কিন্তু জগতে আমরা যে পরিমাপগুলো করি পরম ত্রুটি থেকে আসলে বোঝা যায় না যে আমরা কোথায় কম ভুল করলাম বা কোথায় বেশি ভুল করলাম। এইটা জানার জন্য আমাদের যে টার্মটা আসে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটিতে আসলে আমরা একের সাপেক্ষে তুলনা করি প্রতি একক পরিমাপে আমরা কতটুকু ভুল করছি, এটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি। যেমন ধরো আমি বলছি এই মার্কারটা দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, আমরা ধরে নিছি আর কি, আমি মাপছি 7 সেন্টিমিটার, তাহলে পরম ত্রুটি কত হলো? 1 সেন্টিমিটার। কিন্তু যদি হয় ধরো আমাদের এই রুমেরই দৈর্ঘ্য বা একটা বিশাল বড় ফুটবল মাঠের দৈর্ঘ্য ধরো 4000 সেন্টিমিটার, 4000 সেন্টিমিটার, তো সেই ক্ষেত্রে তুমি মাপলা 3999। দেখো প্রকৃত মান 4000 সেন্টিমিটার আমাদের ফুটবল মাঠটার দৈর্ঘ্য, সেখান থেকে আমরা বাদ দিচ্ছি 3999, এটা আমরা মাপছি পরিমাপ্য মান। তাহলে আমাদের পরম ত্রুটিটা কত আসবে? 1। আর আমরা যখন এই মার্কারটার দৈর্ঘ্য মাপতেছি তখন এর প্রকৃত মান ছিল 8 আর আমরা মাপছি কত? 7। এই ক্ষেত্রেও পরম ত্রুটি কিন্তু 1, কিন্তু আপেক্ষিক ত্রুটি 1 না। তোমাদের কি মনে হচ্ছে যে আমরা দুই ক্ষেত্রে একই ভুল করছি? না। বিশাল বড় ফুটবল মাঠের দৈর্ঘ্য, সেখানে 1 সেন্টিমিটার ভুল করা আর এই ছোটো মার্কারে 1 সেন্টিমিটার ভুল করা, অবশ্যই দুইটা এক না। দেখো ছোটো মার্কারে আমরা কি করছি? প্রকৃত মান 8 মানে ভুল করছি 1, তাহলে একক মানে ভুল করছি হচ্ছে 1/8। আর আমাদের যে ফুটবল মাঠ বা যে কোনো একটা মাঠের ক্ষেত্রে 4000-এ ভুল করছি 1, তাহলে একে ভুল করছি 1/4000। দেখছো এখানে কিন্তু হরে বেশি আছে, তার মানে এই জিনিসটা ছোটো। অর্থাৎ একই পরম ত্রুটি একই হইলেও এই ক্ষেত্রে আমরা ভুলটা কিন্তু খুবই কম করছি। বিশাল বড় ফুটবল মাঠে 1 সেন্টিমিটার ভুল মাপা আর এই ছোটো মার্কারে 1 সেন্টিমিটার ভুল মাপা কিন্তু এক কথা না। এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো ওপরে যেটা থাকে সেটা হচ্ছে পরম ত্রুটি আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্রকৃত মান, এই দুইটার অনুপাতই হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটি অর্থাৎ আমি যদি আর একটু ভালোভাবে বলি তাহলে প্রকৃত মানে ভুল যেটা, সেটাকে আমরা নাম দিছি কি? পরম ত্রুটি। প্রকৃত মানে ভুলকে আমরা দিছি, আচ্ছা এটা দেখে বিয়োগ চিহ্ন মনে হতে পারে যে প্রকৃত মানে ভুলকে নাম দিছি পরম ত্রুটি, প্রকৃত মানে আমরা ভুল করছি পরম ত্রুটি। তাহলে একক মানে
একক মানে আমরা ভুল করছি কত, পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান। তাহলে আমরা প্রকৃত মানে ভুল করি পরম ত্রুটি, একক মানে ভুল করি পরম ত্রুটি বাই প্রকৃত মান, এইটাকেই বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আমরা এইভাবে একটু ছোট শর্টকাটে লিখতেছি, আপেক্ষিক ত্রুটি। অর্থাৎ আমরা যে পরিমাপে যে ভুলগুলা করি এগুলো তুলনা করার জন্য আমাদের যে টার্ম সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। কিন্তু অনেকে আবার আমরা এক্ষেত্রে আপেক্ষিক ত্রুটিকে বলছি প্রতি একক মানে কতটুকু ভুল করছি, অনেকে আবার 100-তে কতটুকু ভুল করছি এটা জানতে চাইবেন। তো সেই টার্মটার নাম হচ্ছে শতকরা ত্রুটি। অর্থাৎ আপেক্ষিক ত্রুটিকে যদি আমরা এখানে লিখি, অর্থাৎ শতকরা ত্রুটি হচ্ছে আপেক্ষিক ত্রুটি গুণ 100%। তাহলে আবার বলতেছি আমি এই জিনিসগুলা, যে আমরা কোনো একটা রাশির প্রকৃত মান এবং আমাদের মাপা মান এই দুটার পার্থক্য হচ্ছে পরম ত্রুটি। পরম ত্রুটিকে প্রকৃত মান দ্বারা ভাগ করে আমরা নির্ণয় করি প্রতি একক পরিমাপে আমরা কতটুকু ভুল করছি সেটা আপেক্ষিক ত্রুটি, আর প্রতি 100 পরিমাপে আমরা কতটুকু ভুল করছি সেটা হচ্ছে শতকরা ত্রুটি। তো এইটুকুই ছিল আমাদের ত্রুটির বেসিক। এখন কিছু টার্ম আসবে, সেটা হচ্ছে পরিসংখ্যানের সাথে রিলেটেড এই রকম কিছু টার্ম ত্রুটি সম্পর্কিত। তো তোমরা যখন পরিসংখ্যান পড়বা তখন দেখবা গড় ব্যবধান, তারপরে হচ্ছে গড় বিচ্যুতি, এই টাইপের কিছু জিনিস দেখতে পারবা। তো তারও ফিজিক্সে কিছু অ্যাপ্লিকেশন আছে, আমরা সেটা দেখব। তার আগে আমাদের যে প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত সেটা হচ্ছে এই চিহ্ন সামেশন। এটা নিয়ে স্যার অনেক ডিটেলস আলোচনা করছে, প্রয়োজন তোমরা ভিডিওটা দেখে নিবা। তো এই আমাদের ম্যাথের প্রয়োজনে যেটুকু না হইলে না আমরা সেটা জানাচ্ছি, বলে দিচ্ছি। এখানে সামেশন AI, এখানে i = 1 থেকে 5, এর মানে কি A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5। অর্থাৎ I1 থেকে 5 বলতে বোঝাচ্ছে আমরা A1 থেকে A5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নিব। এই ক্ষেত্রে আমাদের ফিজিক্সের প্রবলেমের ক্ষেত্রে আরও একটা জিনিস দেখি, সামেশন অফ AI - 3, এটার মানে কি i = 1 থেকে 5। এটার মানে হচ্ছে এই থ্রির এখানে কোনো ভূমিকা নাই, জাস্ট এর বদলে আমরা 1 2 3 4 5 বসাই দিব। তো সেই ক্ষেত্রে কি হবে, A1 - 3 যোগ A2 - 3, এভাবে A3 - 3 যোগ A4 - 3 যোগ A5 - 3। তো সামেশন সম্পর্কে অনেক আলোচনায় করা আসলে সম্ভব, কিন্তু স্যারের যেহেতু বলছেই সেটার আমি দেখাচ্ছি না, এইটুকু আমাদের লাগবে এই অঙ্কের জন্যে, সেজন্য আমি দেখালাম আর কি। এখন আমরা আমাদের পরিসংখ্যানের যে টার্মগুলো আছে সেগুলোতে যাই। প্রথমেই আসি গড় বিচ্যুতি। গড় বিচ্যুতি কী জিনিস? গড় বিচ্যুতির সূত্র হচ্ছে, আগে সূত্র লিখে দিই, তারপরে প্রবলেম দেখে আমরা সলভ করব, প্রয়োগটা আমরা তখন বুঝব। গড় বিচ্যুতি প্রমাণ বিচ্যুতি = √summation of xi - x bar হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে সম্ভাব্য বিচ্যুতি। সম্ভাব্য বিচ্যুতি = 2d/3 √n।
এখানে এগুলার পরিচয় কি আমরা এখন সেটা দেখব। সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, দেখো এখানে লিমিট দেওয়া নাই, আগে আই ইকুয়াল টু 1 থেকে 5 দেওয়া ছিল, 1 থেকে 4 দেওয়া ছিল। তো এই সূত্রগুলোর ক্ষেত্রে লিমিট দেওয়া থাকে না বলতে এখানে সেই মানগুলোই বসবে, ততগুলো নিয়ে ক্যালকুলেশন হবে যেগুলো প্রশ্নে চাওয়া হয়েছে। প্রশ্নে যদি আমরা 5 বার এক্সপেরিমেন্ট করি তাহলে মোট 5টা মান নিয়ে আমরা হিসাব করব। এটা আমরা একটু পরে প্রবলেম সলভ করব, তখন আমরা দেখব আর কি। আর এন হচ্ছে মোট যতবার পরিমাপ করলাম সেই সংখ্যাটা। এখানে বুঝতেছ যে প্রত্যেকটা সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারকে পরিমাপ সংখ্যা দিয়ে ভাগ দিলে তাকে রুট দিয়ে ভাগ করলে পাবো প্রমাণ বিচ্যুতি। এখানে ডি হচ্ছে প্রমাণ বিচ্যুতি। এন যতবার পরিমাপ করলাম। তো আমরা যেভাবে বললাম অনেকেরই ক্লিয়ার হয়নি, তো এখন আমরা প্রবলেম দেখব, প্রবলেম সলভ করলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ভৌত জগত পরিমাপ থেকে প্রথম প্রবলেম, ম্যাথ 1। ম্যাথ 1-এ বলা আছে একজন ছাত্র পরীক্ষাগারে জি এর মান নির্ণয় করলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু নির্ণয় করলো, পরিমাপ্য মান। অপরদিকে 0.02 কেজি ভরের বাটখারাকে স্প্রিং নিক্তিতে ঝুলালে স্প্রিং নিক্তি 0.1958 নিউটন বল দেখায়। নির্ণয়কৃত জি এর শতকরা ত্রুটি নির্ণয় করো। আমরা প্রথমেই বললাম যে একজন ছাত্র নির্ণয় করলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু পরিমাপ্য মান। আর 0.02 কেজি ভরের বাটখারাকে স্প্রিং নিক্তিতে ঝোলালে স্প্রিং নিক্তির সঠিক বলটা দেখাবে। ওই বলকে ভর দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে আমাদের প্রকৃত জি এর মান। তাহলে আমাদের পরিমাপ্য মান সলভ। পরিমাপ্য মান ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর জি এর প্রকৃত মান ইকুয়াল টু জি এফ বাই এম ইকুয়াল টু 0.1958 ডিভাইডেড বাই 0.02 ভর দেওয়া আছে। এইটা বের করলে আমরা পাবো 9.79। আমাদের প্রশ্নে চাইছে নির্ণয়কৃত জি এর শতকরা ত্রুটি নির্ণয় করো। শতকরা ত্রুটি হলো শতকরা ত্রুটি ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি গুণ 100 বা পরম ত্রুটি বাই প্রকৃত মান গুণ 100 ইকুয়াল টু পরম ত্রুটি হচ্ছে এই দুটার পার্থক্য। আমরা বলছি প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যটা হচ্ছে আমাদের পরম ত্রুটি। তো ওপরে পরম ত্রুটি লেখে নিই 9.8 মাইনাস 9.79। আবারও বলছি পরম ত্রুটি হচ্ছে প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্য। বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, ডিভাইডেড বাই প্রকৃত মান কত এখানে 9.79 গুণ 100। অ্যান্সার আসবে 0.102%। অর্থাৎ আমাদের পরিমাপের শতকরা ত্রুটি হচ্ছে 0.102%। শেষ এটা। ম্যাথ 2 বলছে একটি পরীক্ষায় 7 বার তড়িৎ প্রবাহ মেপে যে পাঠ পাওয়া গেল সেগুলো হলো 5.6 মিলি অ্যাম্পিয়ার, 5.8 মিলি অ্যাম্পিয়ার, 5.2 মিলি অ্যাম্পিয়ার, 5.3 মিলি অ্যাম্পিয়ার, 5.5 মিলি অ্যাম্পিয়ার, 5.1 মিলি অ্যাম্পিয়ার এবং 5.7 মিলি অ্যাম্পিয়ার। পরিমাপের গড় বিচ্যুতি কত, প্রমাণ বিচ্যুতি কত? চলো সলভ করি। আচ্ছা, আগে আমরা আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো তুলে নিই। আমাদের পরিমাপ্য মান 7 বার পরিমাপ করছি। পরিমাপ্য মানগুলো হলো x1 ইকুয়াল টু 5.6 মিলি অ্যাম্পিয়ার, আমি একক লিখছি না। x2 ইকুয়াল টু 5.8 মিলি অ্যাম্পিয়ার, x3 5.2,
x4 5.3 x5 5.5 x6 5.1 অ্যান্ড x7 হলো 5.7। এখন আমাদের গড় বিচ্যুতির সূত্রটা কী ছিল? আমাদের গড় বিচ্যুতি ইকুয়াল টু সামেশন অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। চলো তাহলে আমরা প্রথমে x বারটা একটু ভুল হয়েছে, এখানে মডুলাস হবে। চলো আমরা আগে x বারটা বের করে নিই। x বার হচ্ছে সংখ্যাগুলোর পরিমাপগুলোর যোগফল। আমরা যতবার পরিমাপ করলাম, পরিমাপগুলোর গড় ফল, যতগুলো পরিমাপ করছি তাদের সবাইকে যোগ করব, মোট পরিমাপ সংখ্যা দিয়ে ভাগ দিব, তাইলেই সেটা পাবো হচ্ছে আমাদের গড়, পরিমাপের গড়। তো এইখানে এটা হবে x1 প্লাস x2 প্লাস এইভাবে সবগুলা মানের যোগফল, তাকে মোট পরিমাপ সংখ্যা দিয়ে ভাগ করব। এটা গড় আমরা ছোটোবেলাতে করেছি। এখানে মানগুলো বসাই দিব, 7 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা পাবো হচ্ছে 5.46 মিলি অ্যাম্পিয়ার। আমরা শুধু মান নিয়ে হিসাব করছি। এখন আমরা গড় বিচ্যুতির সূত্রে বসাবো সামেশন অফ xi মাইনাস x বার। এখানে লিমিট দেওয়া নেই, তার মানে বুঝতে হবে আমাদের প্রশ্নে 7 বার চাইছে, 7টা নিয়ে হিসাব করতে হবে। তো আমরা সেটা করতেছি। তাহলে গড় বিচ্যুতি ইকুয়াল টু সামেশন অফ মডুলাস xi মাইনাস x বার, অর্থাৎ x1 মাইনাস x বার যোগ x2 মাইনাস x বার যোগ এইভাবে 7 বার হিসাব করতে হবে x7 মাইনাস x বার ডিভাইডেড বাই n। এই সামেশন অফ xi মাইনাস x বার যে কথা, এটা এই পুরা লাইনটা কিন্তু একই কথা। এটা স্যারের লেকচার দেখলে, স্যারের ভিডিও লেকচারটা তোমরা দেখে নিবা, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। কারণ আমরা যদি মানটা বসায় দিই, এখানে মডুলাস অফ x1 কত 5.6 মাইনাস x বার 5.46 যোগ x2 কত 5.8 মাইনাস 5.46, এভাবে প্রত্যেকটা যোগ করবা। যোগ এরপরেরটা হবে মডুলাস 5.2 মাইনাস 5.46, এইভাবে শেষ পর্যন্ত লিখে যাবা। x7টা কত 5.7 মাইনাস 5.46। এইভাবে 7টা হিসাব করার পর এনের মান 7, 7 বার মাপছি কারেন্ট, সেইটা দিয়ে ভাগ করবা। দেখো এখানে মডুলাস আছে মানে এই সবগুলো মান ধনাত্মক আসবে। 7টা ধনাত্মক সংখ্যার যোগ করব, তারপর সেটাকে 7 দ্বারা ভাগ করব, করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমাদের অ্যান্সারটা হচ্ছে 0.22 মিলি অ্যাম্পিয়ারে লিখে দিয়ে আসতে পারো, লিখে দিবা, যে এককে চাইছে সে এককে লিখবা। এটা ছিল হচ্ছে আমাদের গড় বিচ্যুতি। এবার আমরা দেখব প্রমাণ বিচ্যুতি নির্ণয়। বুঝতেই পারতেছো এটার সাথে মিল থাকবে। আচ্ছা, আমরা আগে সব কিছু ঠিক আছে, শুধু সূত্রটাই চেঞ্জ হয়েছে, সূত্রটাই চেঞ্জ আসবে, সেটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতি ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কোয়ার। এখানে মড দেওয়া যা না দেওয়া তাই, কারণ হোল স্কোয়ার হলে ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, হোল স্কোয়ার সবসময় ধনাত্মক সংখ্যায় দিবে, ডিভাইডেড বাই n। চলো আমরা দেখি প্রমাণ বিচ্যুতি। আগের এইটুকু সব ঠিক থাকবে। অতএব প্রমাণ বিচ্যুতি ইকুয়াল টু রুট ওভার, আমরা একটু বড় করে লিখছি, ওই সূত্রটা আমরা আবার লিখলাম না, x1 মাইনাস x বার হোল স্কোয়ার যোগ x2 মাইনাস x বার হোল স্কোয়ার যোগ এইভাবে সবগুলো লিখবা। শেষে আছে আমাদের x7 মাইনাস x বার হোল স্কোয়ার
নিচে আমাদের n। এরপর আমরা মানগুলো বসাই দিব। x1 এর মান 5.6 মাইনাস x বার 5.46 হোল স্কোয়ার যোগ x2 এর মান 5.8 মাইনাস 5.46 হোল স্কোয়ার এইভাবে সবগুলা হিসাব করব। x7 হচ্ছে 5.7 মাইনাস 5.46 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের সংখ্যা 7। এই সবগুলা স্কোয়ারকে যোগ করব, যোগ করে 7 দিয়ে ভাগ দিব, তাকে রুট করব, করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রমাণ বিচ্যুতি। আমাদের অ্যান্সার আছে এখানে 0 পয়েন্ট, আসবে 244 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের সলভ। আমাদের ভৌত জগত পরিমাপের আর একটা থিওরি বাদ আছে, চলো আমরা দেখে নিই। কোনো ফাংশন দেওয়া থাকলে আমরা আপেক্ষিক ত্রুটি কীভাবে নির্ণয় করব, এবার হচ্ছে আমাদের সেই টপিকটা। ধরো y ইকুয়াল টু 3x² z। y কোনো একটা রাশি যা আমরা পরিমাপ করতেছি, যা x এবং z এর উপর নির্ভরশীল। y এর আপেক্ষিক ত্রুটির সাথে x এবং z এর আপেক্ষিক ত্রুটির একটা সম্পর্ক থাকবে। সেই সম্পর্কটা হবে y এর আপেক্ষিক ত্রুটি ডেল্টা y বাই y। ডেল্টা y হচ্ছে y এর পরম ত্রুটি, y হচ্ছে এই y এর প্রকৃত মান। এইটা যত ধ্রুবক থাকবে সেগুলো আমাদের কনসিডার হবে না। যাদের যাদের উপর নির্ভরশীল তাদের মাথায় কি আছে, তাদের মাথায় যেটা আছে সেইটা হবে সামনে এবং তার আপেক্ষিক ত্রুটি ডেল্টা x বাই x। এটা হচ্ছে x এর আপেক্ষিক ত্রুটি যোগ z এর মাথায় কিছু নাই, তাই ডাইরেক্ট ডেল্টা z বাই z। এটা কেমনে আসলো আমরা অবশ্যই দেখবো না, উভয় পক্ষে লন নেওয়া লাগে, তারপরে ডিফারেন্সিয়াল ফর্মে 2-3টা লাইন করার পর আসবে। এটা মনে রাখতে পারো, এটা কাজে আসবে। এবং এই সম্পর্কিত একটা প্রবলেম দেখে নিই। ম্যাথ 3 বলছে একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ r ইকুয়াল টু 5.3 প্লাস মাইনাস 0.1 হলে আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করো। দেখো ব্যাসার্ধ বলে দিছে r, আমরা সলভ করতেছি r ইকুয়াল টু 5.3 প্লাস মাইনাস 0.1, তাহলে গোলকের আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করো। এই ক্ষেত্রে এইভাবে লেখার অর্থ হলো এই 5.3টা হচ্ছে প্রকৃত মান এবং এই ভাষায় এটা হচ্ছে পরম ত্রুটি। আমরা যেটুকু ভুল করি এই 0.1টা হচ্ছে পরম ত্রুটি। তাইলে আমরা আমাদের ফাংশন এই ক্ষেত্রে কী হবে, ভি ইকুয়াল টু, আমরা জানি গোলকের আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। দেখো ভি শুধুমাত্র আর এর ওপর নির্ভর করে, তাই ডেল্টা ভি বাই ভি হবে, কনস্ট্যান্টগুলো আমাদের হিসাবে আসবে না। এর মাথায় আছে 3 ইন্টু ডেল্টা আর বাই আর। মান যদি আমরা বসায় দিই তাহলে পাবো 3 ইন্টু ডেল্টা আর পরম ত্রুটি 0.1 আর আমাদের প্রকৃত ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5.3। এটা কিন্তু অ্যান্সার না, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের হইল, ভি এর আপেক্ষিক ত্রুটি। এই ডেল্টা ভি বাই ভিকে 100 দ্বারা গুণ করব, তাইলে পাবো হচ্ছে শতকরা ত্রুটি। আমাদের চাইছে, প্রশ্নে চাইছে আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করো। এটাকে 100 দ্বারা গুণ করব, তাহলে 3 ইন্টু 0.1 বাই 5.3 গুণ 100। এটা যে অ্যান্সার আসবে সেটাই, অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি 5.66%। এইটুকু ছিল আমাদের ভৌত জগত পরিমাপ চ্যাপ্টারের যে থিওরি বা কনসেপচুয়াল প্রবলেমগুলো, সেগুলো আমরা দেখলাম। এবার আমরা ভেক্টরে চলে যাই। আমি আগেই বলছি যে আজকে খুব বেশি থিওরি বা কনসেপ্ট থাকবে তা না, স্যার ক্লাসে করছে ওগুলো অবশ্যই ভালোভাবে দেখে নিবা। আজকে আমরা ম্যাথ করব, ম্যাথের প্রয়োজনে যেখানে যে কনসেপ্টের প্রয়োজন সেটা আমি বলে দিব আর কি। চলো শুরু করি। ভেক্টর, ভেক্টর বলতে গেলে প্রথমে যেটা আসে হচ্ছে ভেক্টর কী জিনিস। ভেক্টর হচ্ছে এমন রাশি যার দুইটা জিনিস থাকবে। ভেক্টর সেই দুইটা জিনিস কি, মান এবং দিক। ভেক্টর হইতে গেলে এই দুটা মাস্ট থাকতেই হবে।
এই জন্য আমাদের যখন কোনো ভেক্টর রাশি নির্ণয় করতে বলবে তখন শুধু মান বের করে দিয়ে আসলে বা দিক বের করে দিয়ে আসলে হবে না, দুইটাই বের করতে হবে। যেমন ধরো প্রাসের ক্ষেত্রে আমরা হিসাব করছি যে আমরা একটা বল ছুঁড়ে মারতেছি, এখান থেকে একটা নির্দিষ্ট কোণে বল ছুঁড়ে মারলাম, জানি আমরা আলফা কোণে মারলাম। তো প্রশ্নে থাকে 2 সেকেন্ড পরে বেগ কত, 2 সেকেন্ড পরে বেগ কত, নট বেগের মান কত বা বেগের দিকটা চাইনি, বলছে বেগ কত। বেগ কত, এই বেগের পরিচয়টা, বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, সুতরাং এই ক্ষেত্রে যেমন বেগ 2 সেকেন্ড পর বেগের মানটা বের করে দিয়ে আসতে হবে, ঠিক একইভাবে দিকও বের করে দিয়ে আসতে হবে। এই দুটাই দিয়ে আসতে হবে, এই দুইটাই বের করে দিয়ে আসতে হবে, তবেই তুমি বলতে পারবা এই বিন্দুতে বেগ কত, 2 সেকেন্ড পরে বেগ কত। আর বইয়ের যে যাবতীয় সংজ্ঞা দেওয়া আছে, বইয়ের সংজ্ঞা দেওয়া আছে হচ্ছে সমান ভেক্টর, অসমান ভেক্টর, সদিশ, বিসদিশ, এগুলো পড়ে নিবা। তো আমি যে দুইটা সম্পর্কে আজকে কথা বলবো সেটা হচ্ছে সমান ভেক্টর এবং সরণ ভেক্টর, এই দুইটা নিয়ে। সমান ভেক্টর, আমরা বলছি ভেক্টর হচ্ছে এমন রাশি যার মান এবং দিক দুইটাই আছে। তো দুইটা ভেক্টর রাশি সমান হইতে হলে মানও সেম থাকতে হবে, দিকও সেম থাকতে হবে। দিক সেম জিনিসটা ব্যাপার কি, এই দেখো একটা ভেক্টর আঁকাইলাম, ধরো এই ভেক্টরটা হচ্ছে এ, এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি ভেক্টরটা ওইদিকে, এবং এই যে আমরা যে সরলরেখাটা আঁকাইছি, রেখাটা আঁকাইছি, এর দৈর্ঘ্যটাই হচ্ছে এই ভেক্টরটার মান। ঠিক একই দৈর্ঘ্যের একটা ভেক্টর আঁকাইলাম যেটা বি, এবং সেটা কিন্তু একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে আমরা বলতে পারবো এ ইকুয়াল টু বি। এই ভেক্টরটাকেই সমান্তরালে আনলাম, এই দিকে সমান্তরালে নিয়ে গেলাম, এইখানে নিয়ে আসলাম, যার দৈর্ঘ্যটা সেম আছে সি, এবং এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি আছে। এটা ওই দিকে ক্রিয়া করতেছে, এটা ওই দিকে ক্রিয়া করতেছে, সেই জন্যে এই দুটা ভেক্টরের মানও সমান, দিকও সমান, তাই দুটা ভেক্টরও সমান। এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। যেমন আমরা, সুতরাং আমি বললাম যে ভেক্টর সমান হইতে হলে মান এবং দিক দুইটা সেম থাকতে হবে। যেমন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টে একক ভেক্টর জানি, আই, জে, কে, এরা কি সমান? না, এরা কখনোই সমান না, কারণ এদের মান সমান কিন্তু দিক কিন্তু ভিন্ন। দেখো আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকাই, এই অক্ষ এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ, এই বরাবর জেড অক্ষ। এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ লম্বভাবে আছে, ওয়াইয়ের সাথে জেডটা লম্বভাবে আছে, এক্সের সাথেও জেডটা লম্বভাবে আছে। সুতরাং আই, জে, কে প্রত্যেকটার মান 1 হইলেও প্রত্যেকটা ডিরেকশন কিন্তু আলাদা, তাই তারা কখনোই সমান নয়। কিন্তু তুমি এইটা বলতে পারবা মডুলাস আই ইকুয়াল টু মডুলাস জে ইকুয়াল টু মডুলাস কে ইকুয়াল টু 1। এই মডুলাস চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি প্রত্যেকটার মান সমান। এখন আমরা সমান ভেক্টরের ক্ষেত্রে একটা প্রবলেমে খুব ফেস করি যে দুইটি অসমান ভেক্টরের লব্ধি 0 হইতে পারে কি না। দুটো অসমান ভেক্টরের লব্ধি অবশ্যই 0 হতে পারে, কারণ আমি বলছি ভেক্টর সমান। অসমান ভেক্টর হলে দুটা ভেক্টর সমান হইতে হলে মান এবং দিক দুইটাই সেম থাকতে হবে। এখন এই ভেক্টর এ একই সমান দৈর্ঘ্য নিয়ে আরেকটা ভেক্টর বি আঁকাইলাম, এই দুটো কি সমান ভেক্টর? না। কারণ কি? কারণ এ ভেক্টর এবং বি ভেক্টরের দৈর্ঘ্যটা সমান কিন্তু ডিরেকশনটা বিপরীত দিকে, সুতরাং এই দুইটা ভেক্টর কখনোই সমান হতে পারে না। আর দুইটা ভেক্টর যে এই দুইটাতে সমান নয় সেটা বুঝলাম, আর এই দুইটা যদি যোগ করি তাহলে কী হবে? আমরা যদি দেখি সমান মানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে কী আর হতো, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কী আসবে? 0 আসবে, তাই না? এ প্লাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ যোগ বি সমান মাইনাসে, কারণ এর দিকটাকে এর বিপরীত দিকে বি অবস্থিত, তো বি এর বদলে লিখতে পারবো মাইনাসে। ফলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে 0 ভেক্টর, 0 ভেক্টর। সুতরাং দুইটা অসমান ভেক্টরের লব্ধি অবশ্যই 0 হতে পারে। এবার আসো সরণ ভেক্টর নিয়ে একটু কথা বলি। সরণ ভেক্টর, সরণ ভেক্টর, ধরো তুমি একটা পয়েন্ট আছে, এখান থেকে যাত্রা শুরু করলা, এই দিকে গেলা, তারপরে এই দিকে গেলা, যায় বি পয়েন্টে আসলা। তাই তুমি যাত্রা শুরু করছো এ থেকে, পৌঁছাইছো বি থেকে। কোন পথে গেছো সেটা ম্যাটার না, আদিতে কোথায় ছিলা এবং শেষে কোথায় ছিলা এই দুইটা যোগ করে দাও,
যোগ করে আদি থেকে শেষের দিকে চিহ্ন দাও ভেক্টরের, তাহলে এইটার দৈর্ঘ্য হবে সরণের মান, এটা হবে সরণের দিক। অর্থাৎ আদি থেকে শেষের দিকে হচ্ছে সরণ ভেক্টর। যেমন আমরা যদি এখানে একটা পয়েন্ট নেই এ, তুমি যদি পাহাড় পর্বত মক্কা মদিনা ঘুরে এখানে আসো, তোমার সরণটা কিন্তু এইটাই, আদি থেকে শেষ, এ থেকে বি। এটা ভোলা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এখন আসো আমাদের ম্যাথ 1। এটা অনেক ফেমাস একটা প্রবলেম। ধরো সমতলে একটা বল, গোলক আকৃতির বল আছে, যেই পয়েন্টটা ভূমির সাথে লেগে আছে তাকে আমরা বললাম এ পয়েন্ট নাম দিলাম। এটা হচ্ছে আমাদের সেই সমতল। বলটা অর্ধেক পাক ঘুরে এইখানে আসলো, বলটা অর্ধেক পাক ঘুরে এইখানে আসলো, তাইলে এ পয়েন্টটা কি এখানে থাকবে না, এই পয়েন্টটা এখানে চলে যাবে। বলছে যে এইখানে এ পয়েন্টের সরণ কত, এ পয়েন্টের সরণ কত, এ পয়েন্টটা আদিতে ছিল এখানে, শেষে গেছে এখানে, এর শেষ বিন্দুটা হচ্ছে এখানে। আমরা বলছি যে সরণ ভেক্টর হচ্ছে আমরা যে পথেই যাই না কেন আদি থেকে শেষ, এটা হচ্ছে সরণ ভেক্টর। তাহলে এটার ব্যাসার্ধ তোমার আর দেওয়া থাকবে, এখান থেকে সরণের মানটা দিকটা বের করতে হবে। দেখো আমরা এই পয়েন্টটার নাম দিলাম বি, এখান থেকে একটা লম্ব টানলাম, এটা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই পুরাটা কত হবে, 2r। এবং আমরা জানি যদি একটা গোলাকার কিছু পুরা পাক ঘুরে তাহলে যাবে 2πr, কিন্তু এখানে কি পুরা পাক ঘুরছে না, অর্ধেক পাক ঘুরছে। এই জন্যে এইটুকুর দৈর্ঘ্য হবে 2πr/2 ইকুয়াল টু πr/2। আমরা এ বি জানি, এখানে এ পয়েন্ট বোঝাচ্ছে। আচ্ছা এখানে আমরা নাম দিই একটা, যে পয়েন্টটার নাম দিলাম সি, এ বিন্দু সরণ বোঝাচ্ছি আমরা। এ বিন্দুটা হচ্ছে গোলকের উপরে অবস্থিত একটা বিন্দু, বুঝে নিও। তাহলে আমরা সিবি জানি, এখানে যদি একটু ডি দেই, বিডি জানি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারবো সিডি ইকুয়াল টু √/, এবি স্কোয়ার, সরি এখানে একটু ভুল লিখছি, এ পয়েন্টের সরণ আমরা নির্ণয় করতেছি, সিবি স্কোয়ার যোগ ডিবি স্কোয়ার। আমরা মান যদি বসায় দিই, এইটুকু হচ্ছে, সরি এখানে পায়ার হবে, 2πrকে 2 দ্বারা ভাগ করলে পায়ার হয়, πr² প্লাস 2r²। এখানে পাই কনস্ট্যান্ট, আর এর মানটা দেওয়া থাকবে, আমরা একটা অ্যান্সার পাবো। আমরা বলছি সরণ একটা ভেক্টর, তাই আমাকে যদি বলা হয় এ বিন্দুর সরণ কত, আমি শুধু দিক বের করে দিয়ে আসলে বা শুধু মান বের করে দিয়ে আসলে হবে না, আমাদেরকে মান এবং দিক দুইটা একসাথে বের করে দিতে হবে, দেখাইতে হবে আর কি। তো এইটাকে যদি আমরা থিটা ধরি, আনুভূমিকের সাথে থিটা কোণ ধরি, তাহলে tan থিটা ইকুয়াল টু 2r/πr dB/CB ইকুয়াল টু 2r/πr। তাহলে থিটা এখান থেকে tan থিটার মান আসবে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2r/πr। এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের সরণের মান বের করলাম, দিক বের করলাম, দুইটা দ্বারা আমরা বোঝাচ্ছি সরণটা এত। যেহেতু ভেক্টর রাশি সেহেতু মান দিক দুইটা বের করতে হবে। আমাদের এবারের টপিক হচ্ছে লব্ধি নির্ণয়। লব্ধি নির্ণয়ে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে দুটা ভেক্টরের লব্ধি নির্ণয়। দুই ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি সামান্তরিক সূত্র আছে একটা, তো চলো আমরা সেটাই প্রথমে দেখি। দুটা ভেক্টর এ আর বি কোনো একটা বিন্দুতে, আচ্ছা বইয়ের স্টেটমেন্ট আগে বলি, কোনো একটা বিন্দুতে একই সময় ক্রিয়া করতে হবে। অবশ্যই তো দুটা ভেক্টর যোগ করতে চাচ্ছ, একটাই এখানেই, একটাই বোর্ডে ক্রিয়া করতেছে, আরেকটা ওই দেয়ালে ক্রিয়া করতেছে, তাদের লব্ধি তুমি নির্ণয় করতে পারবে না। বা আজকে একটা বল ক্রিয়া করলো, কালকে একটা বল ক্রিয়া করলো, সেটা নির্ণয় করতে পারবে না। এই জন্য সূত্রের স্টেটমেন্ট এইরকম, কোনো একটা বিন্দুতে একই সময়ে
দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে আলফা কোণে, মধ্যবর্তী কোণ আলফা, তাহলে তাদের লব্ধি হবে এই ক্রিয়া রেখাদ্বয়কে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে যদি আমরা একটা সামান্তরিক আঁকাই, তাহলে এদের ছেদ বিন্দুগামী কর্ণটা একটু বাঁকা হয়েছে, ছেদ বিন্দুগামী কর্ণ, আর এটা নির্দেশ করবে লব্ধির মান অর্থাৎ যোগফল। এটা কিন্তু বোঝা যায়। এইটা হচ্ছে এ ভেক্টর, এই বি ভেক্টরটাকে আমরা যদি চিন্তা করি, এটা একই মানের ভেক্টর সমান্তরালে আনছি, তাহলে এটাকে আমরা বলতে পারবো বি ভেক্টর। তাহলে এ প্লাস বি, এ এর পাদবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুর দিকে এটা বইয়ে তোমরা পড়েছ, এটা হবে লব্ধি আর। তাহলে চিন্তা করো এ মাইনাস বি কোনটা হতে পারে। দেখো আমরা আঁকাই, এটা যদি এ নাও, এই বরাবর যদি বি ভেক্টর ক্রিয়ারত হয়, বি ভেক্টর ক্রিয়ারত হয়, তো এ মাইনাস বি, এ মাইনাস বি এই কথাটার অর্থ হচ্ছে এ প্লাস মাইনাস বি। আবার ভেক্টরের বিনিময় বিধি থেকে এটা লিখতে পারি মাইনাস বি প্লাস এ, তাই না? এইটা যদি বি হয় তাহলে মাইনাস বি কোনটা হবে? এইটা একই মানের, বি আর মাইনাস বি এর মানটা সেম, জাস্ট ডিরেকশনটা ভিন্ন, বিপরীত 180 ডিগ্রি। তাহলে এইটা যদি বি হয়, এর বিপরীত দিকটা হবে মাইনাস বি, তাহলে মাইনাস বি প্লাস এ। এই তো এইটা হচ্ছে মাইনাস বি এর পাদবিন্দু এটা, প্লাস এর শীর্ষবিন্দু এটা, এইটা হচ্ছে মাইনাস বি প্লাস এ বা এ মাইনাস বি। আবার এ মাইনাস বিকে যদি আমরা বিপরীত করি তাহলে পাবো এটা তো এ মাইনাস বি। এ মাইনাস বিকে যদি আমরা, এ মাইনাস বি এর বিপরীত দিকে যদি আমরা ভেক্টর নেই, তাহলে সেটাকে লিখতে পারবো মাইনাস এ মাইনাস বি, তাহলে সেটা হবে হচ্ছে বি মাইনাস এ। তার মানে এইটা যদি হয় এ মাইনাস বি, এর উল্টাটা এই দিকে ডিরেকশন দিলেই সেটা হয়ে যাবে বি মাইনাস এ। যাই হোক, এটা জ্যামিতিক থেকে আমরা বুঝলাম যে একটা সামুদ্রিকের, এই যে আমরা সামুদ্রিক আঁকাই, তার একটা কর্ণ নির্দেশ করে হচ্ছে এই দুইটার যোগফল, আর একটা কর্ণ নির্দেশ করে এই দুইটার বিয়োগফল। চলো এখন আমরা আমাদের সূত্রে চলে যাই। এ এবং বি দুইটা ভেক্টর আলফা কোণে ক্রিয়ারত আছে, তাহলে তাদের লব্ধি আর এর মান হবে, আর এর মান বলছি আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার। আচ্ছা, বইয়ে পি কিউ দিয়ে লেখা থাকে, আমরা সেভাবে লিখতেছি। তাহলে পি এবং কিউ দুইটা ভেক্টর আলফা কোণে আছে, তাদের লব্ধি আর এর মান পি স্কোয়ার। পি হচ্ছে পি ভেক্টরের মান প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস তাদের মধ্যবর্তী কোণ আলফা। এবং লব্ধি যদি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাইলে ট্যান থিটা ইকুয়াল টু কার সাথে কোণ? পি এর সাথে, তাহলে সে থাকবে একা নিচে, প্লাস অপরটার সাইন আলফা উপরে, অপরটার সাথে কজ আলফা নিচে, এইটা হবে লব্ধি। তাহলে আমরা যদি বলতাম কিউ এর সাথে লব্ধির দিক কত, এটা যদি আমরা বিটা নাম দিই, বলতে পারবো ট্যান বিটা ইকুয়াল টু কার সাথে কোণ? কিউ এর সাথে, কিউ থাকবে একা, ওপরে অপরটার সাথে সাইন আলফা গুণ হিসেবে থাকবে, আলফাটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, নিচে অপরটার সাথে কজ আলফা গুণ থাকবে। এটা এখন এই আলফা নির্ণয়ের ক্ষেত্রে কিছু টার্ম আছে, আমরা সেটা দেখি আলফা কী জিনিস। এবার আসি দিক নির্ণয়। দুইটা ভেক্টর এ এবং এইভাবে একটা ভেক্টর দেওয়া থাকলো বি, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কিন্তু এইটা না,
দুইটা ভেক্টরের মধ্যবর্তী দিক নির্ণয়ের ক্ষেত্রে দুইটার আদি বিন্দু থাকবে এক জায়গাতে। এই বিটাকে এই সমান্তরালে আনো, এইভাবে আনো, বি ভেক্টর, আমরা এটা মিশাই দিচ্ছি, সমান্তরালে একই দিক বরাবর আনছি, সমান মানের ভেক্টর, তার মানে দুইটা সমান ভেক্টর। এটাকে বলা হয় ভেক্টরের শিফটিং। ভেক্টর এভাবে স্থানান্তর করা যায়। একই দিকে যদি ভেক্টরটাকে আনি, একই মানের ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর সমান। এখন এদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আলফা। যদি এভাবে দেওয়া থাকে, আমরা বলছি পায়ে পা মিলতে হবে বা আদিবিন্দু মিলতে হবে, তাহলে এটাকে এইভাবে নিয়ে আসি সমান্তরাল করে, এটা হচ্ছে আদিবিন্দু, এইটাকে এইভাবে নিয়ে আসি সমান্তরাল করে, এইটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ আলফা। এই ক্ষেত্রে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে তাদের পায়ে পা লাগতে হবে। এখানে বোঝা যাচ্ছে এইটা আর এইটা, এই দুইটা বিপ্রতীপ কোণ সমান, অর্থাৎ দুটা ভেক্টরের আদিবিন্দু বা দুইটা শীর্ষবিন্দু এক জায়গায় হলে তাদের মধ্যবর্তী কোণটাই হবে হচ্ছে আমাদের আলফা। এটা ছিল আলফা নির্ণয়ের টার্ম, বুঝলাম। দুইটা ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্র দিয়ে অনেক সহজেই করতে পারি, কিন্তু যখন দুইয়ের অধিক ভেক্টর থাকবে, 3টা 4টা 5টা বা 10টাও থাকলে, তখন আমরা কী করব? তো এই ক্ষেত্রে তোমার মনে হতে পারে যে এভাবে 3টা ভেক্টর দেওয়া আছে, এই 3টা ভেক্টরের যোগফল নির্ণয় করো, এ বি সি। এখানে একটা কাজ করা যায়, এদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, এ আর বি এর একটা লব্ধি বের করবা, সেটা ধরো হচ্ছে R1, সেটার দিক নির্ণয় করবা সামান্তরিক সূত্র থেকে। তারপরে R1 এবং সি এর লব্ধি বের করবা, সেটা হতে এই দিকে কোনো একটা দিকে থিটা বের করবা। এবং এইভাবে তুমি কয়টা করবা, এটা অবশ্যই অনেক বিশাল বড় একটা প্রসেস, পৃষ্ঠা শেষ হবে, সাথে টাইম, এবং এটা আসলেই খুব লেন্দি একটা প্রসেস। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বাঁচাবে, যে টার্মটা, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। আমাদের খাটাখাটনি কমাই দিছে লম্বাংশ উপপাদ্য। তো লম্বাংশ উপপাদ্য বোঝার আগে বোঝা উচিত লম্বাংশ জিনিসটা কি, তাছাড়া সেটা উপপাদ্য কেমনে বুঝবো। লম্বাংশ বুঝতে হলে আগে বুঝতে হবে উপাংশ কী। চলো বুঝি উপাংশ কী। উপাংশ, ধরো একটা ভেক্টর দেওয়া আছে, উপাংশ কী? উপাংশ হচ্ছে সেই ভেক্টর যাদেরকে যোগ করলে এটা পাবো। যেমন আমি যদি এই ভেক্টরকে 2 ভাগে ভাগ করি, এইভাবে এমন 2 ভাগে ভাগ করলাম, এই দুইটাকে যোগ করলে, ধরো এটা দেওয়া আছে আর ভেক্টর, এইটাকে এমনভাবে ভাগ করলাম এ আর বিতে, যেন এ আর বি যোগ করলে আর পাওয়া যায়, তাহলে এ আর বি হবে এই আর ভেক্টরের উপাংশ। এটা না যে আমাদেরকে সবসময় 2টা ভেক্টরই বের করতে হবে, কারণ 3 ভেক্টরের যোগফলও কিন্তু আর হয়। সুতরাং এভাবে আমি 3টা করি, এমন 3টা ভেক্টর বানাইলাম যাদের যোগ করলে আর পাওয়া যায়, তাহলে ওই 3টা ভেক্টরও কিন্তু কি হবে, আর এর উপাংশ। আর লম্বাংশ হচ্ছে যদি এই উপাংশগুলাই পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে সেই দুটাকে বলি আমরা লম্বাংশ। আর এর উপাংশ এ বি যদি পরস্পর লম্ব হয়, তাহলে আমরা সেটাকে বলি লম্বাংশ। এইভাবে, এবং আমরা দেখবো আমাদের ম্যাক্সিমাম প্রবলেমে আমরা লম্বভাবে ভাগ করি, এবং জিজ্ঞাসা করা হয় কেন লম্বভাবে ভাগ করব। এইখানে ধরো আমরা 10 একটা সংখ্যা, এটাকে কেউ বলবে 2 আর 8 যোগ করলে 10 হয়, কেউ বলবে 4 আর 6 যোগ করলে 10 হয়। তুমি কোনটা করবা, যেটা তোমার সুবিধা হয়। লম্বভাবে ভাগ করার সুবিধা হচ্ছে, তুমি যখন লম্বভাবে ভাগ করো, ধরো একটা ভেক্টর ছিল আর, তাকে লম্বভাবে ভাগ করে নিলে এ আর বিতে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে লম্ব থাকলে দেখো এই বরাবর এর উপাংশ কত, বি cos 90 ডিগ্রি। এই উপাংশ আমরা ডট গুণফল পড়ার সময় বুঝবো। জেনে নাও যে এ বরাবর বি এর উপাংশ হচ্ছে 0, 90 ডিগ্রি কোণে কোনো উপাংশ থাকে না। এটা স্যার ক্লাসে অনেকবার বলছে। এই জন্য আমরা লম্বভাবে ভাগ করি, যাতে আলাদা আলাদাভাবে হিসাব করার সুবিধা হয়। এই বরাবর হিসাবে এই কোনো প্রভাব ফেলবে না, এর হিসাবে এই কোনো প্রভাব ফেলবে না, এই জন্য দুইটা আমরা 90-তে ভাগ করে নিই। ওই যে বললাম 10কে আমরা যে কোনোভাবে যোগ করতে পারি, আমাদের যেটা সুবিধা আমরা সেটা করব। এই জন্য আমরা 90 ডিগ্রি কোণে ভাগ করে নিই। এবার আসো আমাদের লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য, যদি এমন হয় যে অনেকগুলা ভেক্টর আছে, সমতলে অনেকগুলা ভেক্টর আছে, এদের লব্ধি নির্ণয় করো। ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি,
ভেক্টর ডি বিভিন্ন দিকে দেওয়া থাকতে পারতো, এই দিকে দেওয়া থাকতে পারতো, এই দিকে। তো আমরা ধরে নিচ্ছি এদের লব্ধি আর এই দিকে একটা ধরে নিলাম যে যোগ করলে এই দিকে একটা ভেক্টর পাওয়া যাবে। এখন লম্বাংশ উপপাদ্য আমাদের বলে লব্ধি কী জিনিস। লব্ধি হচ্ছে সবার কাজ একাই করতে পারে, সবাই মিলে যে এফেক্ট ফেলবে লব্ধি একাই সেই এফেক্ট ফেলে। লম্বাংশ উপপাদ্য বলে কোনো একটা অক্ষ বরাবর, সেটা যে কোনো দিক হতে পারে, এই দিকে নিতে পারো, এই দিকে বা এই দিকে, যে কোনো দিক, কোনো একটা অক্ষ বরাবর ধরো আমরা ধরুন লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করছে, আর এ আর বি এর মধ্যবর্তী কোণ θ1, বি আর সি এর মধ্যবর্তী কোণ θ2, বি আর সি এর মধ্যবর্তী কোণ θ2। আচ্ছা, এটা একটু এ আর সি এর মধ্যবর্তী কোণ θ2, আর ডি আর এ এর মধ্যবর্তী কোণ θ3। তো এই ক্ষেত্রে যে ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আগে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। তো আমরা যখন লম্বভাবে দুইটা উপাংশকে ভাগ করব তখন কি হবে দেখো, এটার মান ধরো আলফা, এটা বিটা। তাইলে দেখো এখন আলফা প্লাস বিটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে, এই জায়গায় সাইন 90 ডিগ্রির মান আসবে 1। তখন আমরা পাবো হচ্ছে পি ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, যেহেতু আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি হয়ে গেছে, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে আসবে আর সাইন আলফা। ঠিক একইভাবে কিউ ইকুয়াল টু আসবে আর সাইন বিটা, এখান থেকে কিউ ইকুয়াল টু আসবে, সরি একটু ভুল করছি, পি ইকুয়াল টু আসবে আর সাইন বিটা, কিউ ইকুয়াল টু আসবে আর সাইন আলফা, কারণ কিউ ইকুয়াল টু আর সাইন আলফা, আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি হয়, সাইন 91, ফলে কিউ ইকুয়াল টু আসবে আর সাইন আলফা। এখন এই আর সাইন বিটাকে আমরা লিখতে পারি আর সাইন, দেখো এই পুরাটা 90 থেকে আলফা বাদ দিলেই কিন্তু বিটা পাওয়া যায়, তার মানে 90 মাইনাস আলফা ইকুয়াল টু আর কজ আলফা। হ্যাঁ, এইটাই আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে আমরা মিশাই দিই যে তোমার দুইটা কোণ জানা লাগবে না, তুমি একটা কোণ জানো যে আর কেল আর এর দুইটা লম্বাংশ বের করছি আমরা, পি আর কিউ, এবং তা পি এর সাথে আলফা কোণ নির্ণয় করছে। কোণটা যেহেতু পি এর সাথে, তাই পি হবে আর কজ আলফা, আর কিউ হবে আর সাইন আলফা। আমরা এইভাবে মনে রাখতে পারি যে এই যে পি ভেক্টরটা আর ভেক্টরের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, তাহলে পি বরাবর উপাংশের মান হবে আর এর সাথে ওই ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। আমরা কিউ এর ক্ষেত্রে এটা লিখতে পারি, কিউ ইকুয়াল টু আর এর সাথে কোসাইন হচ্ছে আর আর কিউ এর মধ্যবর্তী কোণ। এটা যদি 90 হয় পুরাটা, এটা আলফা হয়, তাহলে 90 মাইনাস আলফা হবে এটা, তাহলে আমরা পাবো এই তো আমাদের আর সাইন আলফাই পাচ্ছি। অর্থাৎ কোনো একটা দিক বরাবর লম্বাংশ বা উপাংশ হবে, উপাংশের মানটা হবে মূল ভেক্টর ইন্টু দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। সেখান থেকে আমরা পাবো যেটার সাথে আলফা কোণে আছে সেটা সমান আর কজ আলফা, এবং যেটা লম্বভাবে আছে সেটা সমান, যেমন কিউ সমান আর সাইন আলফা। তো লম্বাংশ এবং উপাংশ নিয়ে আমাদের যাবতীয় আলোচনা শেষ। এখন আসি আমরা আমাদের প্রবলেমে। এই যে লম্বাংশ উপপাদ্য, সেটা হচ্ছে কোনো একটা দিক বরাবর লব্ধির লম্বাংশ হবে। লব্ধিটা কত কোণ উৎপন্ন করছে? থিটা। আমরা এর দিকের সাথে লব্ধির দিকটা থিটা ধরে নিচ্ছি। তো এর দিক বরাবর যদি আমরা লম্বাংশ নিই, কোনো একটা দিক বরাবর, আচ্ছা আমি সূত্রটাকে বলে নিই, কোনো একটা দিক বরাবর, একটু ভুল হয়েছে, আচ্ছা সমস্যা নেই, আবার বলি। যদি একাধিক ভেক্টরকে যোগ করে যদি কোনো একটা লব্ধি পাই, তাহলে কোনো নির্দিষ্ট দিকে লব্ধির লম্বাংশ হবে ওই একই দিকে মূল ভেক্টরগুলোর লম্বাংশের সমান।
লম্বাংশের সমষ্টির সমান। যেমন এ ভেক্টরের দিকে যদি আমরা লব্ধির লম্বাংশ নিই, আমরা কিছুক্ষণ আগে দেখাইছি এ ভেক্টর আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এ ভেক্টর বরাবর লম্বাংশ হবে, লব্ধির লম্বাংশ হবে আর কস থিটা। এইটা হবে ওই একই দিক বরাবর মূল ভেক্টরগুলোর লব্ধির লম্বাংশ সমান। তার মানে এই দিক বরাবর এই দিকের সাথে এর কোণ কত, 0 ডিগ্রি, তাহলে ওই দিকের কোসাইন এ কস 0 ডিগ্রি যোগ, এখানে থিটা নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি তাহলে সেগুলো কোণ ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক। আমরা সবসময় বিপরীতে ঘুরে হিসাব করব, নেগেটিভ নিয়ে একটু ঝামেলা হয়, একটা পারলে একটা দিয়ে মনে রাখাটাই বেটার। তারপরে বি, এই এর বরাবর বি এর উপাংশ নিচ্ছি বা লম্বাংশ নিচ্ছি, তাইলে হবে যার উপাংশ বা লম্বাংশ নিচ্ছি সেইটার মান গুণ এ আর বি এর মধ্যবর্তী কোণের কোসাইন, সেটা কত ধরে নিচ্ছি আমরা, θ1, বি cos θ1 যোগ সি cos θ2 যোগ ডি cos θ3, ডি cos θ3, এই পুরা কোণটাকে θ3 ধরছি, ডি cos θ3, অর্থাৎ কোনো একটা দিক বরাবর আমরা এর দিকে ধরছি, এর সাথে লব্ধির দিক থিটা ধরছি, এ বরাবর লব্ধির লম্বাংশ হবে ওই একই দিক বরাবর মূল ভেক্টরগুলোর লম্বাংশের সমষ্টির সমান, মূল ভেক্টরগুলোর লম্বাংশের সমষ্টির সমান। তাইলে আমরা বলছি আমরা লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তো লব্ধির এ বরাবর উপাংশ বা লম্বাংশ পাইছি, এখন এর লম্ব বরাবর উপাংশ বের করব, কারণ দুইটা লম্ব বরাবর উপাংশ দুটা বের করার সুবিধা হচ্ছে এর দিকেই লম্ব বরাবর উপাংশের কোনো ইফেক্ট থাকবে না, বা এর কোনো ইফেক্ট এ বরাবর থাকবে না। এই দিক বরাবর উপাংশ কী হবে, লম্ব বরাবর উপাংশ কী হয়, আমরা বলছি আর সাইন থিটা, যদি না নাও আর কজ 90 - থিটা, এই দিকের মধ্যবর্তী কোণ 90 - থিটা যেটা দেখালাম, এই যে এই কোণটা যদি নাও আর কজ 90 - থিটা, আর সাইন থিটাই আসবে। যাই হোক, আমাদের কোনো একটা দিকে সাথে থিটা কোণ দেওয়া থাকলে সেই দিক বরাবর উপাংশ হবে আর কস থিটা, তার লম্ব বরাবর হবে আর সাইন থিটা, এটা মাথায় রাখবো। তাহলে লম্ব বরাবর উপাংশ আর সাইন থিটা ইকুয়াল টু এ সাইন 0 ডিগ্রি। এই দেখো সাইন 0 মান কিন্তু 0, অর্থাৎ এর লম্ব বরাবর এর কোনো উপাংশ নাই, আসলেই তো লম্ব বরাবর কোনো উপাংশ থাকে না। এখান থেকে আমরা বুঝতে পারলাম বি সাইন θ1 বা সি সাইন θ2 প্লাস ডি সাইন θ3। আর কস থিটা জানি আর সাইন থিটা জানি, এখানে ক্যালকুলেশন করে কিছু একটা আসবে, আমরা ম্যাথে দেখাবো সেটা। আসলো এইটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ জানি, 2 নম্বর সমীকরণ জানি, দুইটাকে স্কোয়ার করে দেই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই এক স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা যোগ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমরা বলছি যে এখানে এই এ বি সি ডি এর মান দেওয়া থাকবে, কোনগুলা দেওয়া থাকবে, এখান থেকে ক্যালকুলেশন কিছু একটা পাবো, তো সেই জিনিসগুলোর স্কোয়ার হবে, ডান পক্ষ স্কোয়ার করে দিব, করে দিলে এখানে দেখো আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কমন গেলে হয় 1, তার মানে এই পাশটা হয়ে যাবে আর স্কোয়ার, আর এই পাশে কিছু একটা আসবে, সেই কিছু একটাকে রুট করে দিলে অ্যান্সার পেয়ে যাবা। আর কোণ নির্ণয়ের ক্ষেত্রে দেখো ট্যান থিটা, দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা ভাগ করে দিই, 2/1, কারণ লব্ধি ভেক্টর মান দিক দুইটাই দেখাইতে হবে, প্রশ্নে দেওয়াও থাকতে পারে মান ও দিক দুইটাই নির্ণয় করো, 2/1 করে পাই। দেখো আর সাইন থিটা বাই আর কস থিটা, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু কিছু একটা মান আসবে, আর সাইন থিটার মান বের করছি আমরা, আর কস থিটার মানটাও এখানে বের করা আছে, তাহলে সেই মানগুলো যখন এখানে বসাই দিব সামথিং একটা ভ্যালু আসবে, ট্যান থিটা ইকুয়াল টু সামথিং আসলে এখান থেকে থিটাটা বের করে নিব,
এইভাবে লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে আমরা দুইয়ের অধিক ভেক্টর 3টা 4টা 5টা 10টা দেওয়া থাকুক এই প্রসেসে আমরা সলভ করতে পারবো। এবার আমরা ভেক্টরের লব্ধি থেকে কিছু প্রবলেম সলভ করি। ম্যাথ 1 হয়ে গেছে, এবার ম্যাথ 2। ম্যাথ 2 বলা আছে 40√3, আচ্ছা ইংরেজিতে পড়ি, 14√3 নিউটন মানের একটি বল, এখানে বল বলতে বোঝাচ্ছে ফোর্স, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ওপরের দিকে এবং 20 নিউটন মানের একটি বল একই দিক থেকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে ওপরের দিকে ক্রিয়ারত। লব্ধি বলের মান ও ভূমির সাথে দিক নির্ণয় করো। চলো আমরা প্রবলেমটা সলভ করি। বলছে 40√3 মানের একটি বল, আমরা ধরে নিলাম এটা আনুভূমিক, এটা হচ্ছে ভূমির দিক। 40√3 মানের একটি বল ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ওপরের দিকে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ওপরের দিকে, এই দিক বরাবর একটা ভেক্টর বল, একটা ভেক্টর যার মান 40√3 30 ডিগ্রি কোণে আছে। এবং বলছে 20 নিউটন মানের একটি বল একই দিক থেকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে ওপরের দিকে ক্রিয়ারত। লব্ধি বলের মান এবং ভূমির সাথে দিক নির্ণয় করো। 20 নিউটন মানের বল 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে ভূমির সাথে। তাহলে এই দুই বলের লব্ধির মান চাইছে এবং সেটা ভূমির সাথে দিক চাইছে। তাই এটাকে নিয়ে একটা সামান্তরিক আঁকাও। খুব ভালো হলো না, আচ্ছা যাই হোক। এটার মান 20 নিউটন। তাহলে দেখো এইটুকু 30, এই পুরোটা 60, তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 13 ডিগ্রি। তাহলে আমরা লব্ধির সূত্র থেকে জানি R = √p², একটা ভেক্টরের উপর স্কোয়ার যোগ অপর ভেক্টরের স্কোয়ার যোগ 2 × 14√3 × 20 p² + q² 2pq cos α cos 13 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি আমরা বের করছি। সেখান থেকে আর এর একটা ভ্যালু আসবে 20√19 নিউটন আসবে, করে দেখবা। এবং আমরা যদি এই দিকটা ধরে নিই থিটা, তাইলে tan θ = 40√3 সাথে আমরা ধরছি থিটা কোণ, তাইলে 40√3 থাকবে একা, উপরে অপরটার সাইন আলফা, মানে আলফা বলতে তাদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, নিচে অপরটার কজ আলফা। তাহলে আমরা হিসাব করে পাবো এখানে থিটার মানটা tan θ আসবে √3/15, থিটা = tan ইনভার্স √3/15। ক্যালকুলেটর চাপলে দেখতে পারবে অ্যান্সার আসছে 6.5867 ডিগ্রি। এই থিটাটা হচ্ছে 6.5867 ডিগ্রি। কিন্তু আমাদের প্রশ্নে চাইছে ভূমির সাথে দিক নির্ণয় করো, আনুভূমিকের সাথে দিক। এই যে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে আনুভূমিকের সাথে দিক হবে 30 ডিগ্রি প্লাস থিটা = 30 ডিগ্রি প্লাস 6.5867 ডিগ্রি। অ্যান্সার আসবে 36.5867 ডিগ্রি। আশা করি প্রবলেমটা বোঝা গেছে। কিন্তু আমরা ডাইরেক্ট ভূমির সাথে কোণ নির্ণয় করতে পারবো যদি আমরা লম্বাংশ উপপাদ্য খাটাই। চলো আমরা লম্বাংশ উপপাদ্যের কনসেপ্ট দিয়ে প্রবলেমটা সলভ করি। লম্বাংশ উপপাদ্য আমাদের প্রবলেম ছিল ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা আছে ভেক্টর এবং অপরটা আছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে। ভূমির সাথে আমরা ধরে নিচ্ছি লব্ধি ভেক্টর আর তো এই দুইটার মাঝখান দিয়ে কোনো একটা জায়গাতে যাবে, দুইটা ভেক্টর লব্ধি অবশ্যই এই দিক দিয়ে যাইতে পারে না, তাই না? সুতরাং এই দিকে আমরা ধরে নিচ্ছি ভেক্টর আর, লব্ধি ভেক্টর আর। আর আমাদের এগুলো মূল ভেক্টরকে যদি পি কিউ ধরে নিই, সাপোজ ধরে নিলাম, তাহলে এবং সেটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করছে আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি বলছি, লম্বাংশ উপপাদ্য হচ্ছে এই যে কোনো নির্দিষ্ট দিকে লব্ধির লম্বাংশ আর cos θ = ওই একই দিক বরাবর
মূল ভেক্টরগুলো লম্বাংশের সমষ্টির সমান। তাহলে পি এর মান কত ছিল আমাদের? 40√3 cos 30 ডিগ্রি। দেখো এই দিকের সাথে পি উৎপন্ন করছে 30 ডিগ্রি কোণ, যোগ কিউ, কিউ কিন্তু ভূমির সাথে কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ভূমির সাথে কিউ এর কোণ 60 ডিগ্রি, যেহেতু ভূমি বরাবর আমরা লম্বাংশ নিচ্ছি, তাহলে কিউ এর মান দেওয়া আছে 20 ইন্টু cos 60 ডিগ্রি। এখানে অ্যান্সার আসবে 70। 40√3 cos 30 ডিগ্রি √3/2, √3 গুণ করলে হয় 3, 40/2 20, 3 20 60, অ্যান্ড 20 cos 60 ডিগ্রি 20 ইন্টু হাফ 10, 60 আর 10 70। এইভাবে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারতে হবে, অন্তত ঢাবির জন্য এইভাবে মুখে মুখে ক্যালকুলেশনটা অত্যন্ত জরুরি। কি বললাম? cos 30 ডিগ্রি √3/2, √3 গুণ করলে 3 হয়, 40/2 20, 20কে 3 দ্বারা গুণ করলে 60, cos 60 এর মান হাফ, 20 ইন্টু হাফ হয় 10, 60 আর 10 যোগ করলে 70। একইভাবে আর সাইন থিটা হবে, ভূমির লম্ব বরাবর উপাংশ নিচ্ছি। লম্ব বরাবর কেন নিই? কারণ এই লম্ব বরাবর নিলে একজনের উপর অন্যজনের কোনো প্রভাব বা ইফেক্ট থাকে না, তাই আমরা লম্ব বরাবর নিই। আর সাইন থিটা ইকুয়াল টু 14√3 সাইন 30 ডিগ্রি যোগ 20 সাইন 60 ডিগ্রি। আচ্ছা, গুণ চিহ্ন না দিই, সাইন 60 ডিগ্রি। দেখো এটাও এইভাবে করা যায়, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাইলে এটা আসবে 20√3 গেল, এটা আসবে √3/2, 20/2 10, 10√3 20√3, 13√3 আসবে অ্যান্সার। এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এবার দেখো 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করে পাই বাম পক্ষে আসবে 8 স্কোয়ার, কমন নিলে পাবা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 70 স্কোয়ার যোগ 13√3 হোল স্কোয়ার। এইটা করলে একটা ভ্যালু পাবা, সেটাকে আবার রুট করে দিলেই পাবা আর, যেহেতু এটার মান 1 হয়ে গেছে, আর স্কোয়ার সমান একটা ভ্যালু পাবা, আরকে রুট করে দিলে কোন মানটা পাবা? এটাকে যে অ্যান্সার আসছে 20√19। এত নিউটন বল হচ্ছে লব্ধি, এবং এই দুটা ভাগ করে দাও tan থিটা। আমরা 2/1 করে পাই আর সাইন থিটা বাই আর কস থিটা, আসবে tan থিটা ইকুয়াল টু 13√3/70, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 13√3/70। এখানে থিটাটা যেটা পাবা সেটা হচ্ছে 36.5867 ডিগ্রি। আগে আমরা এইটার সাথে পি এর সাথে থিটা নির্ণয় করছিলাম, 30-এর সাথে যোগ দিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু আমরা ডাইরেক্ট আনুভূমিকের সাথে থিটা ধরে নিছি, তাই আমাদের ডাইরেক্ট অ্যান্সারটা চলে আসছে। এভাবে লম্বাংশ উপপাদ্য দিয়ে আমরা সলভ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কিছু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে